হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালোই আছো। টুডে উই আর গোয়িং টু স্টার্ট another short story of our syllabus. The name of the story is Three Questions, written by the famous Russian writer. Name of the writer is Leo Tolstoy. Okay, চলো শুরু করা যাক। Before starting the story, we have to know something about the writer. Leo Tolstoy. Leo Tolstoy was a very famous writer, Russian writer. He was actually a Russian writer. তোমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে লিও টলস্টয়ের ফুল নেমটা একটু জেনে রাখা দরকার। লেভ নিকোলায়েভিচ টলস্টয়, 1828 to 1910. Better known as Leo Tolstoy. He is regarded as one of the greatest novelists in the history of world literature. আচ্ছা, লিও টলস্টয়ের পরিচিতি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড। লিও টলস্টয় শুধুমাত্র ইংলিশ নোভেলিস্ট হিসাবেই নয়, এর বাইরেও তার লেখা বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে, বিভিন্ন ভাষাতে ট্রান্সলেটেড করা হয়েছে, ঠিক আছে। সেই কারণে তার পরিচিতিটা ওয়ার্ল্ড ওয়াইড। তার লেখা বিখ্যাত দুটো বইয়ের নাম একটু খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে ওয়ার অ্যান্ড পিস, আর একটা বইয়ের নাম হচ্ছে অ্যানা কারেনিনা। এই দুটো বইয়ের নাম জাস্ট মনে রাখবে। এরপর যেটা ইম্পর্ট্যান্ট মনে রাখবার মতো বিষয় সেটা হচ্ছে যে লিও টলস্টয় কিন্তু একটা বড়সড় ইনফ্লুয়েন্স রেখেছিলেন কার ওপর? মোহনদাস করমচাঁদ গান্ধী, দ্যাট ইজ মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী ওয়াজ ডিপলি ইনফ্লুয়েন্সড বাই দ্য রাইটিংস অফ লিও টলস্টয়, ঠিক আছে। লিও টলস্টয়ের লেখা কিন্তু মোহনদাস করমচাঁদ গান্ধী আসলে মহাত্মা গান্ধীকে যথেষ্ট পরিমাণে অনুপ্রাণিত করেছিল, ঠিক আছে। এবং পরবর্তীকালে আমরা যা জানি সেটা তো ইতিহাস, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা তাহলে সরাসরি স্টোরিতে চলে আসতে পারি। দেখো, স্টোরিটা শুরু করবার আগে একটু টাইটেলটা নিয়ে একটু আলোচনা করে নেওয়া দরকার। এখানে টাইটেলটা দ্য থ্রি কোয়েশ্চেন্স, বুঝতে পারছো? এটা ভেরি সিম্পল টাইটেল, ইটস এ ভেরি সিম্পল টাইটেল, বাট এই সিম্পল টাইটেলের মধ্যেই কিন্তু একটা ডিপ একটা মিনিং লুকিয়ে আছে। ডিপ মিনিং বলতে থ্রি কোয়েশ্চেন্স, বুঝতে পারা যাচ্ছে দেয়ার আর থ্রি কোয়েশ্চেন্স, তিনটে কোয়েশ্চেন রয়েছে। কিন্তু তিনটে কোয়েশ্চেন কি সেটা জানবার জন্য আমাদেরকে কিন্তু গোটা স্টোরিটা পড়তে হবে। এখানে তিনটে কোয়েশ্চেন সত্যিকারেই আছে, এবং এই তিনটে কোয়েশ্চেন হয়ে যাওয়ার পর তিনটে কোয়েশ্চেনের আনসার কীভাবে পাওয়া যাচ্ছে এবং সেই আনসারগুলো কীভাবে একটা মানুষকে একটা নতুন লেসন দিচ্ছে, এবং অ্যালং উইথ ইট উই অলসো গেট আ লেসন, আমরাও একটা লেসন পাচ্ছি পুরো গল্পটা পড়ার পর। সেটা নিয়েই এই পুরো স্টোরিটা, ঠিক আছে। সো দ্য টাইটেল ইজ ভেরি সিম্পল, বাট দেয়ার ইজ আ ডিপ মিনিং ইন ইট। চলো তাহলে স্টার্ট করি। একদম শুরুতেই রাশিয়াতে সেই সময় জারের শাসন চলছে, মানে 1917 সালের আগে, বিফোর 1917, 1917 সালের আগে রাশিয়াতে জারের রাজত্ব চলতো। জার, সেখানকার শাসককে বলা হতো জার, TSAR। উচ্চারণটা জার, টি এর উচ্চারণটা এখানে হবে না। তো রাশিয়াতে জারের শাসন যে সময় চলছে ঠিক সেই সময়কার গল্প হচ্ছে এটা। তা দেখো, একদম জারের সঙ্গে কী ঘটেছে। ইট ওয়ান্স অকার্ড টু আ সার্টেন জার, কোনো একজন জারের মাথায় একটা বুদ্ধি এলো বা একটা ঘটনা ঘটলো, দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, if he knew who were the right people to listen to and whom to avoid, and above all, if he always knew what was the most important thing to do, he would never fail in anything he might undertake. দেখো, একদম শুরুতেই তিনটে কোয়েশ্চেন এখানে দিয়ে দেওয়া হয়েছে। একজন জার, রাশিয়ার একজন শাসক, তার মাথায় তিনটে প্রশ্ন এসছে। এই তিনটে প্রশ্ন কী কী? দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, যে হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, কোনো কিছু শুরু করবার সঠিক সময় কোনটা, ঠিক আছে। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ইফ হি নিউ হু আর দ্য রাইট পিপল টু লিসন টু, যদি তিনি জানতে পারতেন, মানে তার সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসন টু, কার কথাগুলো শুনবো, কে হচ্ছে সঠিক ব্যক্তি যার কথাগুলো আমি শুনবো, অ্যান্ড হুম টু অ্যাভয়েড, এবং কার কথাটাকে আমি অ্যাভয়েড করবো বা এড়িয়ে চলবো, ঠিক আছে। এটা সেকেন্ড কোয়েশ্চেন। অ্যান্ড অ্যাবাভ অল, এবং সর্বোপরি, ইফ ইউ অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। তৃতীয় প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, যে কাজটা আমি করতে পারি।
হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, যাতে করে এই গুরুত্বপূর্ণ কাজটি জেনে গেলে সে আর উল্টোপাল্টা কোনো কাজ করবে না এবং যে কোনো কাজে সে ব্যর্থ হবে না আর কি। ঠিক আছে, যে কাজটাই সে অংশগ্রহণ করবে বা যে কাজটাতে সে উদ্যোগ নেবে সেই কাজে যেন তার কোনোরকমভাবে ব্যর্থতা না আসে। ঠিক আছে, তাহলে ফার্স্ট প্যারাগ্রাফ থেকে তিনটে কোয়েশ্চেন আমরা পেয়ে যাচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে হু আর দ্য রাইট পিপল টু লিসন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড। অ্যান্ড নাম্বার থ্রি, কোয়েশ্চেন নাম্বার থ্রি হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। ঠিক আছে, তাহলে এই তিনটে প্রশ্ন আমাদেরকে মনে রাখতে হবে, পরীক্ষার কিন্তু কোয়েশ্চেন আসে। And this thought having occurred to him, he had it proclaimed throughout his kingdom. দেখো, যথারীতি তার জারের মাথায় তিনটে প্রশ্ন এসছে, তিনটে প্রশ্ন আসার সঙ্গে সঙ্গে তিনি কী করলেন, এই তিনটে প্রশ্নকে তার সমস্ত রাজ্য জুড়ে প্রচার করে দিলেন। ঠিক আছে, দিস থট, এই চিন্তাটা যখনই তার মাথায় এলো, হ্যাভিং অকার্ড টু হিম, যখনই তার মধ্যে এলো, হি হ্যাড ইট প্রোক্লেমড। প্রোক্লেমড হচ্ছে এখানে ঘোষণা করা বা ডিক্লেয়ার করা, অ্যানাউন্স করা, থ্রু আউট হিজ কিংডম, তার কিংডম বলতে রাজ্য, তার সমস্ত রাজ্য জুড়ে তিনি তার প্রশ্নগুলিকে প্রচার করলেন। দ্যাট হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড টু এনি ওয়ান হু উড টিচ হিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন অ্যান্ড হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু। তিনি সঙ্গে সঙ্গে এটাও ঘোষণা করলেন যে সেই পার্সনকে তিনি রিওয়ার্ড দেবেন যিনি সঠিক উত্তর দিতে পারবেন। ঠিক আছে, যে ব্যক্তি এই উত্তরগুলো দিতে পারবে তাকে হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড টু এনি ওয়ান হু উড টিচ হিম, যে তাকে এই উত্তরগুলো দিতে পারবে, যে তাকে এই শিক্ষা দিতে পারবে, তাকে তিনি ভালো রকম রিওয়ার্ড দেবেন। ঠিক আছে, যে হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রতিটি কাজের সঠিক সময় কোনটা, হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, কারা সবথেকে প্রয়োজনীয় মানুষ, অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, এবং কী করে তিনি জানবেন যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। ঠিক আছে, যাই হোক, যথারীতি যখনই কোনো কিছু পুরস্কার ঘোষণা করা হয়, বুঝতেই পারছো সারা রাজ্য জুড়ে প্রচুর লোক, প্রচুর পণ্ডিত ব্যক্তি জড়ো হলেন। ঠিক আছে, রাজসভায়। অ্যান্ড লার্নড মেন ফ্রম কেম টু দ্য জার, এবং অনেক জ্ঞানীগুণী ব্যক্তি জারের কাছে এসে উপস্থিত হলেন। বাট দে অল আনসার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি, কিন্তু দুঃখের বিষয় তারা সকলেই কিন্তু তার প্রশ্নের উত্তর আলাদা আলাদা উত্তর দিতে লাগলো। দে অল আনসার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি, সবাই তার প্রশ্নের উত্তর আলাদা আলাদা দিতে শুরু করলো। ঠিক আছে, দেখো এবার প্রথম কোয়েশ্চেনটা কী ছিল, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন? ফার্স্ট কোয়েশ্চেন ওয়াজ হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম। ঠিক আছে, তাহলে ওটার উত্তরটা কী কী আসছে দেখো। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে, সাম সেড, কেউ কেউ বললেন, টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে কোনো কাজের সঠিক সময় জানবার জন্য, ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স আ টেবিল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স। একজন মানুষকে কী করতে হবে, আগের থেকে একটা টেবিল করে রাখতে হবে, মানে একটা তালিকা তৈরি করে রাখতে হবে যেখানে দিন, মাস এবং বছরের হিসেব লেখা থাকবে। ঠিক আছে, অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং সেই অনুযায়ী কঠোরভাবে জীবনযাপন করতে হবে। ঠিক আছে, অনলি দাস সেড দে, তারা বলল যে এইভাবেই দে কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, তারা বলল যে এইভাবেই একমাত্র সম্ভব সমস্ত কাজকে সঠিক সময়ে করা। ঠিক আছে, বুঝতে পারছো এটা একটা এমন একটা প্ল্যান, খুবই কঠিন প্ল্যান। আমরা কি সব কিছু রুটিন করে রাখতে পারি? রুটিন করে সব কিছু করা সম্ভব নয়। ঠিক আছে, সমস্ত কিছু যদি এগুলি আমরা রুটিন অনুযায়ী করবো, টাইমে করবো, সেটা কখনোই সম্ভব নয়। সুতরাং এই প্ল্যানটা যথেষ্ট ইমপ্র্যাকটিক্যাল একটা প্ল্যান। ঠিক আছে, যাই হোক, আরও অনেক উত্তর এলো। কী উত্তর? আদার্স ডিক্লেয়ার্ড, আরও অনেকে বললো, ঘোষণা করলো, দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, আগের থেকে কোনো কিছু ঘোষণা করা সম্ভবই নয়। But that, not letting oneself to be absorbed in idle pastimes, one should always attend to all what was going on, and then do what was most needful. সুতরাং একজন মানুষ আগের থেকে যেহেতু কোনো কিছু সঠিক টাইম জানা সম্ভব নয়, সুতরাং প্রত্যেকটা কাজকেই কোনো রকম আলস্য ছাড়াই, উইদাউট আইডল পাস টাইমস, মানুষকে কাটানো উচিত, যাতে করে তার সময়টা যেন কোনোভাবেই বোরিং না কাটে। দেখো, এটাও কিন্তু সম্ভব নয়, কারণ একটা মানুষকে কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নিতেই হয়।
তাই তো? ফার্স্ট টাইম আমাদের প্রয়োজন আছে। আমরা যদি ফার্স্ট টাইম না নিই বা আমরা যদি অবসর বিনোদন না করি, আমরা কিন্তু পাগল হয়ে যাব। ঠিক আছে? সবসময় কাজ করলে কিন্তু সম্ভব নয়। কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমাদেরকে বিশ্রামও নিতে হবে। সুতরাং বুঝতেই পারছো এই প্ল্যানটাও যথেষ্ট ইমপ্র্যাকটিক্যাল একটা প্ল্যান, এবং এই প্ল্যানটাও কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। এটাও অ্যাকসেপ্ট করবার মতো প্ল্যান নয়। ঠিক আছে? এরপর দেখো আরও কেউ কেউ কী বলছে, আদার্স এগেইন, আরও কয়েকজন আবার কী বললো, এগেইন সেড দ্যাট হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি to what was going on, it was impossible for one man to decide correctly the right time for every action. যার যতই আগের থেকে অ্যাটেন্টিভ থাকুন না কেন, ঠিক আছে, যতই কাজে অ্যাটেন্টিভ বা মনোযোগী হন না কেন, আগের থেকে কখনোই সঠিক সময় বিচার করা সম্ভব নয়। ঠিক আছে? বাট দ্যাট হি উড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, এবং তার জন্য তাকে কী করা উচিত, তার জন্য একটা কাউন্সিল বা একটা মিটিং ডাকা উচিত, এবং কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, যেখানে জ্ঞানী ব্যক্তিদের একটা মিটিং ডাকা উচিত, হ্যাঁ, হু উড হেল্প হিম, যারা তাকে সাহায্য করবে, টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, যারা তাকে বলবে যে কোন সময়ে কাজটা সঠিক হবে। দেখো এটাও একটা ইমপ্র্যাকটিক্যাল প্ল্যান। যদি আমরা প্রতিটা গুরুত্বপূর্ণ কাজের জন্যই যদি আমরা মিটিং আমাদেরকে ঠিক করতে হয়, তাহলে কিন্তু খুব বিপদ। হ্যাঁ, এবং সেটা খুবই মুশকিল। আমাদেরকে অনেক ডিসিশান নিতে হয়। উই হ্যাভ টু টেক মেনি ডিসিশনস, মেনি ভাইটাল ডিসিশনস, হ্যাঁ, উইদাউট ডিসকাসিং। কারোর সঙ্গে ডিসকাস করবার কোনো সুযোগই থাকে না। এমন অনেক ক্ষেত্রেও থাকে যেখানে আমাদেরকে ডিসিশান নিতে হয়। উই হ্যাভ টু টেক আওয়ার ওন ডিসিশনস, আমাদের ডিসিশান আমাদেরকেই নিতে হয়। সুতরাং সেক্ষেত্রেও আমরা কিন্তু কারো কাছ থেকে হেল্প নিতে পারি না। সুতরাং এই প্ল্যানটাও একটা ইমপ্র্যাকটিক্যাল প্ল্যান, বুঝতে পারা যাচ্ছে। বাট দেন এগেইন আদার্স সেড there were some things which could not wait to be laid before a council. হ্যাঁ, এটাও তো একটা ব্যাপার যে সব প্রশ্ন কি আর কাউন্সিলের সামনে রাখা সম্ভব? যারের হয়তো কিছু পার্সোনাল প্রশ্নও থাকতে পারে, যে পার্সোনাল প্রশ্নগুলো তো তিনি রাজসভায় সমস্ত লোকের সামনে নিশ্চয়ই করতে পারবেন না। সুতরাং সমস্ত কথাগুলো তো শেয়ার করা সম্ভব নয়। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড ওয়েদার টু আন্ডারটেক দেম অর নট, বরং সেগুলোর ক্ষেত্রে কী করতে হয়, আমাদেরকে নিজেদেরকে ডিসিশান নিতে হয় যে আমরা এটা করব না করব না, মানে উদ্যোগ নেব না নেব না। ঠিক আছে? বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু সেটা ডিসাইড করতে গেলে বা সেটা ডিসিশান নিতে গেলে বা সিদ্ধান্ত নিতে গেলে, ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড, আগের থেকেই একজনকে জানতে হবে হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, আগের থেকেই জানতে হবে কি যে কী ঘটতে চলেছে। তার মানে কি ভবিষ্যৎবাণী আমাদেরকে আগের থেকেই করতে জানতে হবে যে ভবিষ্যতে কী ঘটতে চলেছে। ঠিক আছে? তাহলে কী করতে হবে, ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস, সুতরাং একমাত্র জাদুকররাই সেটা পারেন। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট, একমাত্র জাদুকররাই এটা জানেন। অ্যান্ড দেয়ারফোর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, সুতরাং একজন মানুষের সঠিক সময় জানবার জন্য ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, কী করতে হবে, একজনকে ম্যাজিশিয়ানের সঙ্গে কনসাল্ট করতে হবে, জাদুকরের সঙ্গে কনসাল্ট করতে হবে। ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি ফার্স্ট কোয়েশ্চেনের বিভিন্ন রকম উত্তর। ঠিক আছে? একই রকমভাবে সেকেন্ড কোয়েশ্চেনেরও বিভিন্ন রকম উত্তর আসতে শুরু করলো। ইকুয়ালি ভ্যারিয়াস ওয়ার দ্য আনসার্স টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, একই রকমভাবে সেকেন্ড কোয়েশ্চেনেরও বিভিন্ন রকম উত্তর আসতে শুরু করলো। সাম সেড, কেউ কেউ বললো, দ্য পিপল দ্য জার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলার্স, কেউ কেউ বললো যে জারের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা, সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন তার কাউন্সিলাররা, মানে তার রাজকর্মচারীরা। ঠিক আছে? আদার্স দ্য প্রিস্টস, কেউ কেউ বললো যে না না, রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা, প্রিস্ট বা সন্ন্যাসী বা সাধু সন্ন্যাসী যারা, তারা হচ্ছেন দেশের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আদার্স, আবার কেউ কেউ বললো দ্য ডক্টরস, বললো যে ডক্টর, না না, ডাক্তাররা হচ্ছেন দেশের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। বুঝতেই পারছো, একটা কোশ্চেন নিয়ে সবাই মানে বিভিন্ন রকম উত্তর দিতে শুরু করলো। হোয়াইল সাম সেড, কেউ কেউ আবার এটাও বললো, দ্য ওয়ারিয়ার্স, মানে হচ্ছে যোদ্ধা বা সোলজার যারা, ওয়ার দ্য মোস্ট নেসেসারি, সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন কারা, সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন সোলজাররা বা যারা দেশের জন্য প্রাণ দেন। ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো সেকেন্ড কোশ্চেনেরও বিভিন্ন রকম উত্তর এলো। কেউ কেউ বললো যে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা, তার রাজকর্মচারীরা, কেউ কেউ বললো তার প্রিস্ট বা যারা সাধু সন্ন্যাসী তারা, অথবা কেউ কেউ বললো ডক্টর, দেশের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা, কেউ কেউ বললো যে ডক্টর বা ডাক্তাররা, আবার কেউ কেউ বললো ওয়ারিয়ার অথবা সোলজাররা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাহলে বুঝতেই পারছো ফার্স্ট কোয়েশ্চেনেরও বিভিন্ন রকম উত্তর এসছে, সেকেন্ড কোয়েশ্চেনেরও বিভিন্ন রকম উত্তর এসছে। একই রকমভাবে
থার্ড কোয়েশ্চেন যেটা ছিল সেই থার্ড কোয়েশ্চেনেরও নানা রকম উত্তর আসতে শুরু করলো, ঠিক আছে। টু দ্য থার্ড কোয়েশ্চেন, তৃতীয় প্রশ্নটিতে, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট নেসেসারি মোস্ট ইম্পর্ট্যান্ট অকুপেশন, সাম রিপ্লাইড। তৃতীয় প্রশ্নটা কী ছিল? তৃতীয় প্রশ্নটা ছিল যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, তাই তো, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট জব। কেউ কেউ রিপ্লাই দিল দ্যাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স। কেউ কেউ বললো যে এই পৃথিবীতে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আর কিছুই নয়, সায়েন্স, বিজ্ঞান। বিজ্ঞান হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। আদার সেড, কেউ কেউ বললো ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার। কেউ কেউ বললো যে যুদ্ধে যে রণকৌশলের প্রয়োজন হয় বা যুদ্ধশৈলী যাকে বলে, সেটাকেই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। অ্যান্ড আদার্স এগেইন, কেউ কেউ আবার এটাও বললো দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ার্শিপ। বলছে না না না, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা না, রিলিজিয়াস ওয়ার্শিপ, পুজো করা, ঠিক আছে, সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে থার্ড কোয়েশ্চেনেরও নানা রকম উত্তর পাওয়া গেল। কেউ কেউ বললো যে ইট ওয়াজ সায়েন্স, মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ সায়েন্স। কেউ কেউ বললো যে স্কিল ইন ওয়ারফেয়ার, মানে যুদ্ধের রণকৌশল। অ্যান্ড আদার্স, এবং কেউ কেউ এটাও বললো যে রিলিজিয়াস ওয়ার্শিপ বা পুজো আচ্ছা করা, সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে বুঝতেই পারছো যে তিনটে কোয়েশ্চেনেরই ভ্যারিয়াস আনসার আসতে শুরু করলো, এবং এত রকম আনসার আসতে শুরু করলো যে দ্য জার বিকেম টোটালি কনফিউজড। ওকে, তো যথারীতি জার ওয়াজ কনফিউজড। বিভিন্ন রকম উত্তর আসার কারণে, ফার্স্ট কোয়েশ্চেন, সেকেন্ড কোয়েশ্চেন এবং থার্ড কোয়েশ্চেনের নানা রকম উত্তর আসার কারণে দ্য জার বিকেম কনফিউজড। অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট, সমস্ত উত্তরগুলি আলাদা হয়। দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, জার কারোর সঙ্গেই সহমত হলেন না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, তিনি যথারীতি কাউকেই পুরস্কারটি দিতে পারলেন না। হ্যাঁ, বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট আনসার্স টু হিজ কোয়েশ্চেন্স, কিন্তু তিনি এখনও পর্যন্ত তার উত্তরগুলো সঠিক উত্তর পাওয়ার আশায় হি ডিসাইডেড টু কনসাল্ট আ হারমিট, তিনি ঠিক করলেন একজন হারমিট বা সন্ন্যাসীর সঙ্গে কনসাল্ট করবেন বা দেখা করবেন, ঠিক আছে। ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, যে হারমিটকে সকলেই চিনত বা যে হারমিট বা সন্ন্যাসীকে সকলেই জানতো তার উইজডমের জন্য, তার জ্ঞানের জন্য, ঠিক আছে, তিনি দেখা করবেন ঠিক করলেন। তাই এবার হারমিট সম্পর্কে আমরা জানতে পারবো কিছু জিনিস। দ্য হারমিট লিভড ইন এ উড বলতে এখানে কাঠ নয়, উড মানে হচ্ছে এখানে জঙ্গল বা ফরেস্ট। হারমিট বা সন্ন্যাসী বাস করতেন একটা জঙ্গলে, হুইচ হি নেভার কুইটেড, এবং যে জঙ্গলটা তিনি কোনোদিনই ছেড়ে যাননি, যেখান থেকে তিনি বরাবর সেখানেই থাকতেন। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফোক, এখানে ফোক মানে হচ্ছে জনসাধারণ কথা বলা হচ্ছে, কমন ফোক মানে সাধারণ মানুষের কথা বলা, কমন পিপল বা সাধারণ মানুষ। তিনি সাধারণ মানুষ ছাড়া কারোর সঙ্গেই দেখা করতেন না, মানে কোনো বিশেষ ব্যক্তিকে তিনি কিন্তু রিসিভ করতেন না, ঠিক আছে। সো দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, যথারীতি আমরা জানি জার হচ্ছেন একজন মহান ব্যক্তি বা একজন বিশিষ্টজন, সুতরাং তিনি তার নিজের পোশাকে যদি যান তাহলে নিশ্চয়ই হারমিট তার সঙ্গে কথা বলবেন না। সুতরাং জার পুট অন সিম্পল ক্লোথস, জার সাধারণ পোশাক পরিধান করলেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল, এবং হারমিটের সেল বলতে এখানে হাট বা কুড়ে ঘর, হারমিটের কুড়ে ঘরে পৌঁছানোর আগে ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তার ঘোড়া থেকে তিনি অবতরণ করলেন বা নেমে গেলেন। কেন নেমে গেলেন বলো তো? কেন নেমে গেলেন? তার কারণ হচ্ছে তিনি বোঝাতে চাইছেন যে তিনি একজন কমন পার্সন, কমন পিপল, সাধারণ মানুষ নিশ্চয়ই কখনোই ঘোড়ায় চড়ে আসবে না, তাই তো। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং তার যে বডিগার্ড ছিল বা প্রহরী ছিল তাদেরকেও তিনি পিছনে দাঁড়াতে বললেন। ওয়েন্ট অন অ্যালোন, এবং তিনি একা একাই গেলেন। কারণ সবাই জানে যে কোনো সাধারণ মানুষের সঙ্গে নিশ্চয়ই কোনো বডিগার্ড থাকে না, কোনো ঘোড়া থাকে না, সুতরাং ঘোড়া এবং বডিগার্ড সবাইকে পিছনে ফেলে তিনি একাই আগালেন, এগোতে থাকলেন, ঠিক আছে। When the Tsar approached, যখন জার এগিয়ে এলেন, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট, ঠিক যে সময় জার এগিয়ে গেলেন সেই সময় হারমিট কী করছিলেন? হারমিট তখন ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট, তার কুড়ে ঘরের সামনে একটা মাটি কুড়ছিলেন বা সম্ভবত বাগান তৈরি করছিলেন, বাগান তৈরি করবার জন্য যে মাটি, সেই মাটিটাকে রেডি করছিলেন, ঠিক আছে। এটা পরীক্ষায় আসে কিন্তু, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, যখন জার পৌঁছে গেছিলেন তখন হারমিট কী করছিলেন? তাহলে উত্তরটা এটাই আসবে যে দ্য হারমিট ওয়াজ ডুইং বা হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট। ওকে, সিইং দ্য জার, জারকে দেখার পরেই হি গ্রিটেড হিম, তিনি তাকে অভিবাদন জানালেন, মানে তাকে ওয়েলকাম করলেন। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং তিনি নিজের মতো করে মাটি কুড়তে যেমন করছিলেন কন্টিনিউ করতে লাগলেন।
দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক। হারমিটের কিন্তু শরীরটা খুবই দুর্বল, ফ্রেল অ্যান্ড উইক, যথেষ্ট দুর্বল। অ্যান্ড ইচ টাইম হি স্টাক দ্য স্পেড, স্পেড বলতে এখানে কোদালের কথা বলা হচ্ছে। তিনি যতবার কোদাল দিয়ে মাটি কোপাচ্ছিলেন, ইচ টাইম হি স্টাক হি স্পেড ইন দ্য গ্রাউন্ড অ্যান্ড টার্নড আ লিটল আর্থ, আর্থ মানে এখানে মাটি বা সোয়াল। যতবার তিনি কোদাল দিয়ে মাটি কুড়ছিলেন এবং মাটি তুলছিলেন, হি ব্রিথড হেভিলি, এবং তিনি খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে এখানে খুব কষ্ট হচ্ছিল আর কি, মানে হারমিটের মাটি কুড়তে যথেষ্ট কষ্ট হচ্ছিল। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড, জার তার কাছে গেলেন এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট, আমি আপনার কাছে এসেছি হে জ্ঞানী সন্ন্যাসী, টু আস্ক ইউ টু আনসার 3 কোয়েশ্চেন্স, আপনাকে আমি 3টি প্রশ্ন করতে এসেছি এবং 3টি প্রশ্নের উত্তর পেতে এসেছি। ঠিক আছে। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, কী করে আমি জানতে পারবো যে কোনটা সঠিক সময়। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, কোন মানুষগুলিকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন। অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফোর পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট, সুতরাং কার প্রতি আমি বেশি মনোযোগ দেবো অন্যদের তুলনায়। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং কোন কাজগুলি সবথেকে গুরুত্বপূর্ণ। অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং আমার প্রথম মনোযোগ কোন কাজগুলির উপর দেওয়া উচিত। দ্য হারমিট লিসেন টু দ্য জার, হারমিট জারের সমস্ত প্রশ্নগুলি শুনলেন, বাট আনসার্ড নাথিং, কিন্তু কোনো উত্তর দিলেন না। ঠিক আছে, এই লাইনটা মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন, এটা মার্ক করে রাখবে, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, তিনি শুধুমাত্র তার হাতে একবার থুতু দিলেন। অ্যান্ড রেকমেন্স ডিগিং, আবার তার কাজ শুরু করে দিলেন, মানে যেটা করছিলেন, কী করছিলেন, তিনি মাটি কুড়ছিলেন, সেই মাটি কুড়ার কাজটা আবার শুরু করে দিলেন। তখন জার বললেন, ইউ আর টায়ার্ড, আপনি যথেষ্ট ক্লান্ত। লেট মি টেক দ্য স্পেড, আমাকে কোদালটা নিতে দিন। অ্যান্ড ওয়ার্ক অ হোয়াইল ফর ইউ, এবং আপনার জন্য আমাকে কিছুক্ষণ কাজ করতে দিন। অ হোয়াইল মানে যে ফর এ লিটল টাইম, কিছুক্ষণের জন্য আমাকে কোদালটা নিতে দিন এবং আমাকে কাজটা করতে দিন। তখন হারমিট বলছে যে থ্যাঙ্কস, ধন্যবাদ। সেড দ্য হারমিট অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, এবং তিনি তার কোদালটা জারকে দিয়ে হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, এবং তিনি মেঝেতে মানে ওই জমিতে বসে পড়লেন। ঠিক আছে। হোয়েন হি হ্যাড ডাগ 2 বেডস, এইভাবে যখন তার দুটো মাটি কোড়া হয়ে দুটো জায়গাতে মানে দুটো জমি কোড়া হয়ে গেল, বেড বলতে এখানে মানে জমির পরিমাণকে বোঝানো হচ্ছে। দ্য জার স্টপড, জার আলটিমেটলি থামলেন। অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন্স, এবং তার প্রশ্নগুলোকে আবার রিপিট করলেন। দ্য হারমিট গেভ নো আনসার, হারমিট কোনো উত্তর দিলেন না। বাট রোজ, উঠে দাঁড়ালেন। স্ট্রেচড আউট হিজ হ্যান্ড ফর দ্য স্পেড, তার হাত বাড়িয়ে দিলেন ওই কোদালটার জন্য। অ্যান্ড সেড, এবং বললেন, নাও রেস্ট অ হোয়াইল, এবং এবার আপনি একটু রেস্ট করুন। অ্যান্ড লেট মি ওয়ার্ক এ বিট, এবার আমাকে একটুখানি কাজ করতে দিন। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু জার তাকে কোনোরকমভাবে কোদালটা দিলেন না। অ্যান্ড কন্টিনিউ টু ডিগ, এবং তিনি মাটি কুড়তেই লাগলেন। 1 hour পাস্ট, এইভাবে 1 ঘন্টা পেরিয়ে গেল। অ্যান্ড অ্যানাদার, এবং আরও 1 ঘন্টা পেরিয়ে গেল। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, এবং এরপর সূর্য মানে গাছের পেছনে লুকিয়ে যেতে শুরু করলো, মানে সূর্য অস্ত যেতে শুরু করলো। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট, এবং শেষ পর্যন্ত জার স্টাক দ্য স্পেড ইন টু দ্য গ্রাউন্ড, ওই কোদালটাকে মাটিতে পুঁতে দিয়ে বললেন, সেড আই কেম টু ইউ, আমি আপনার কাছে এসেছিলাম, ওয়াইজ ম্যান, হে জ্ঞানী ব্যক্তি, ফর অ্যান আনসার টু মাই কোয়েশ্চেন্স, আমার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আপনি আমাকে উত্তর দিতে না পারেন, টেল মি সো, আমাকে তাহলে সেটাই বলুন। অ্যান্ড আই উইল রিটার্ন হোম, এবং আমি বাড়ি ফিরে যাব। ঠিক আছে। তা যাই হোক, এই অবস্থায় বুঝতেই পারা যাচ্ছে যে দ্য জার ওয়াজ ইরিটেটেড, কিছুটা বিরক্ত হয়েছেন। হি ওয়াজ ডিস্টার্বড। এখন তার মনে হতেই পারে যে হয়তো হারমিট তাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন বা কিছু একটা হচ্ছে আর কি, যে কারণে জারের একটু মন খারাপ হয়ে গেছে। ঠিক আছে, যে কারণে তিনি বিরক্ত হয়ে বলছেন যে ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আপনি আমাকে কোনো উত্তর দিতে না পারেন, তাহলে আমাকে সেটা বলুন এবং আমি বাড়ি ফিরে চলে যাব। ঠিক আছে।
আচ্ছা, এতক্ষণ পর্যন্ত গল্পটা কিন্তু অন্যরকম একটা এপিসোড চলছিল, একটা অন্যরকম ঘটনা চলছিল। আমরা এতক্ষণ পর্যন্ত জানি কী কী ঘটনা ঘটেছে, যে দ্য জার হ্যাজ কাম টু দ্য হারমিট টু আস্ক হিজ 3 কোয়েশ্চেন্স। হি হ্যাজ অলরেডি আস্কড 3 কোয়েশ্চেন্স, বাট টিল নাও দ্য হারমিট হ্যাজ নট গিভেন এনি আনসার। ঠিক আছে, এরপর একটা ঘটনা ঘটে যাচ্ছে, যে ঘটনাটা কিন্তু গল্পের মোডটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দিচ্ছে। ঠিক আছে, দেখো, হঠাৎ করে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা লোক, একজন রক্তাক্ত মানুষ দৌড়ে আসছে। ঠিক আছে, দেখো, হারমিট দেখতে পেয়েছে প্রথম। হারমিট বলছে, হিয়ার কামস সামওয়ান রানিং, একজন কেউ দৌড়ে আসছে। সেড দ্য হারমিট, লেট আস সি হু ইট ইজ, চলো দেখা যাক এটা কে। দ্য জার টার্নড অ্যারাউন্ড, জার পিছন ফিরে তাকালেন, অ্যান্ড স আ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, এবং দেখতে পেলেন যে একজন দাড়িওয়ালা ব্যক্তি দৌড়ে আসছিলেন। রানিং আউট অফ দ্য উড, ওই জঙ্গল থেকে দৌড়ে দৌড়ে ছুটে আসছিলেন আর কি। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেইনস্ট হিজ স্টোম্যাক, এবং সেই মানুষটির দু হাত দিয়ে চেপে ধরেছিলেন তার স্টোমাক বা বেলি পোর্শনটাকে বা পেটটাকে, তার পেটটাকে হাত দিয়ে, দু হাত দিয়ে চেপে ধরে দৌড়াচ্ছিলেন। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, এবং সেখান থেকে রক্ত পড়ছিল। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে দ্য ম্যান ওয়াজ ব্লাডি, রক্তাক্ত। দ্য ম্যান ওয়াজ ইনজিওর্ড, দ্য বিয়ার্ডেড ম্যান বা দাড়িওয়ালা ব্যক্তিটা, দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজিওর্ড। ঠিক আছে, হোয়েন হি রিচড দ্য জার, যখন তিনি দৌড়াতে দৌড়াতে এরকমভাবে জারের কাছে পৌঁছালেন, হি ফেল ফেন্টিং অন দ্য গ্রাউন্ড, তিনি উল্টে পড়ে গেলেন, এবং পড়ে যাওয়ার সাথে সাথে তিনি ফেন্টিং, অজ্ঞান হয়ে গেলেন। সেন্সলেস, হি বিকেম সেন্সলেস, মোর্নিং ফিভলি, এবং খুব আর্তনাদ করছিলেন। যখন পড়ে গেলেন তখন তিনি আর্তনাদ করতে করতে পড়লেন আর কি। ঠিক আছে, এবং তার গলার স্বরটা খুব একটা জোরে শুনতে পাওয়া যাচ্ছিল না, ফিভলি, খুব দুর্বল একটা গলার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফাসেন্ড দ্য ম্যানস ক্লোদিং, জার এবং হারমিট তাড়াতাড়ি করে কী করলেন, ওই মানুষটি যা পোশাক আশাক পরেছিল সেই পোশাকগুলোকে আলগা করে দিলেন, মানে যতটা জোরে টাইট বাঁধন দেওয়া ছিল সেগুলোকে আলগা করে দিলেন। দের ওয়াজ এ লার্জ উন্ড ইন হিজ স্টোমাক, তার পেটে একটা বিরাট বড় একটা উন্ড বা ক্ষত হয়েছিল। দ্য জার ওয়াশড ইট অ্যাজ বেস্ট অ্যাজ হি কুড, যতটা সম্ভব ভালো করে তিনি সেটাকে ওয়াশ করতে শুরু করলেন জার। অ্যান্ড ব্যান্ডেজড ইট উইথ হিজ হ্যান্ডকারচিপ, এবং তার হাতে একমাত্র তখন রুমালটাই ছিল, ওই রুমাল দিয়ে তিনি তার উনটাকে ভালো করে, ক্ষতটাকে ভালো করে বেঁধে দিচ্ছিলেন। অ্যান্ড উইথ আ টাওয়েল দ্য হারমিট হ্যাড, এবং একটা টাওয়েল ছিল হারমিটের কাছে, একটা গামছা ছিল হারমিটের কাছে, সেই গামছা দিয়ে তিনি ভালো করে ওটা মুছে দিচ্ছিলেন, ওয়াশ করে দিচ্ছিলেন। অ্যান্ড ব্যান্ডেজড ইট উইথ হিজ বাট দ্য ব্লাড উড নট স্টপ, কিন্তু রক্ত পড়া বন্ধ হচ্ছিল না, রক্ত কিন্তু পড়েই যাচ্ছিল। ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, অ্যান্ড দ্য জার এগেইন অ্যান্ড এগেইন রিমুভড দ্য ব্যান্ডেজ সোকড উইথ ওয়ার্ম ব্লাড, এবং জার বারবার করে তার ব্যান্ডেজটাকে সরিয়ে দিচ্ছিলেন, যেটা রক্তে ভিজে যাচ্ছিলো বারবার করে। এত রক্ত পড়ছিল যে রক্তে একদম রুমালটা পুরোপুরি ভিজে যাচ্ছিলো। ঠিক আছে, এবং সেটাকে তিনি বারবার করে সরিয়ে দিচ্ছিলেন, আবার দিচ্ছিলেন, আবার সরিয়ে নিচ্ছিলেন। অ্যান্ড ওয়াশড অ্যান্ড রিব্যান্ডেজড দ্য উন্ড, এইভাবে তিনি ওয়াশ করছিলেন এবং আরেকবার নতুন করে ব্যান্ডেজ করে দিচ্ছিলেন। ঠিক আছে, তা এইভাবে হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, যখন শেষ পর্যন্ত রক্ত পড়া বন্ধ হলো, দ্য ম্যান রিভাইভড, ওই লোকটি তখন কিছুটা সামলে উঠলেন বা সেরে উঠলেন। অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, এবং বললেন যে আমাকে কিছু পান করতে দিন, আমার জল তেষ্টা পেয়েছে, বা কিছু একটা ড্রিঙ্ক দিন। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার, তাড়াতাড়ি করে জার তার জন্য ফ্রেশ ওয়াটার নিয়ে এলেন, পরিষ্কার জল নিয়ে এলেন। অ্যান্ড গেভ ইট টু হিম, এবং তাকে জল দিলেন। মিন হোয়াইল, ইতিমধ্যেই দ্য সান হ্যাড সেট, ইতিমধ্যেই সূর্যাস্ত হয়ে গেছে। ঠিক আছে, অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, এবং চারপাশের পরিবেশটাও যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে। সো দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প, সুতরাং জার ওই হারমিটের সাহায্য নিয়ে ক্যারেড দ্য উন্ডেড ম্যান ইন্টু দ্য হার্ট, ওই মানে উন্ডেড ব্যক্তিটিকে বা ওই আহত ব্যক্তিটিকে হারমিটের হাটে বা হারমিটের কুড়ে ঘরে ধরাধরি করে ওরা দুজন মিলে নিয়ে গেল। ঠিক আছে, অ্যান্ড লেড হিম অন দ্য বেড, এবং তাকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। লাইং অন দ্য বেড দ্য ম্যান ক্লোজড হিজ আইজ, বিছানায় শুয়ে মানুষটি তার দু চোখ বন্ধ করলেন। অ্যান্ড ওয়াজ কোয়াইট, এবং কিছুক্ষণ পরেই শান্ত হয়ে গেলেন। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড, মানে ঘুমিয়ে পড়লেন আর কি। ঠিক আছে, ওই ইনজিওর্ড পারসন ঘুমিয়ে পড়লেন। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড, কিন্তু ওই জার তখন এতটাই ক্লান্ত হয়ে পড়েছেন, যেহেতু তিনি মাটি কাটতে অভ্যস্ত নন, এই ধরনের কাজগুলো করতে অভ্যস্ত নন, তিনি যথেষ্ট টায়ার্ড ছিলেন। ঠিক আছে, দ্য জার ওয়াজ সো টায়ার্ড
উইথ হিজ ওয়াক, তার হাঁটার কারণে, অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক হি হ্যাজ ডান, এবং তিনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলো করার কারণে। দ্যাট হি ক্রাউচড ডাউন অন দ্য থ্রেশহোল্ড, তিনিও আস্তে আস্তে ওই থ্রেশহোল্ড বলতে চৌকাঠ, চৌকাঠ আজকাল দেখতে পাওয়া যায় না, দেখবে যে দরজার নিচে একটা কাঠ বা সিমেন্টের একটা অংশ করা থাকে, যেটা আগেকার দিনে দেখা যেত, এখনকার জেনারেলি দেখতে পাওয়া যায় না, যেটাকে চৌকাঠ বলা হয়, থ্রেশহোল্ড বলা হয়। তা সেই থ্রেশহোল্ডের কাছে ওই জার এতটা টায়ার্ড হয়ে গেছেন যে তিনি থ্রেশহোল্ডের কাছেই একদম কুঁকড়ে বসে পড়লেন, হ্যাঁ, অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ, এবং তিনিও বসে বসেই ঘুমিয়ে পড়লেন আর কি, ঠিক আছে। সো সাউন্ডলি, এতটাই গভীরভাবে ঘুমোলেন, দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, তিনি ওই বসে বসেই ওই রাত্রিবেলাটা, মানে গ্রীষ্মকালের রাত তো, গ্রীষ্মকালের রাতটা ছোটো হয়, তা ছোটো রাত্রিবেলাটা এইভাবেই কাটিয়ে দিলেন আর কি। হোয়েন হি অ্যাওক, যখন তার ঘুম ভাঙলো, ইন দ্য মর্নিং, সকালবেলায়, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার হোয়ার হি ওয়াজ, ভালো করে বুঝে উঠবার আগেই যে আমি কোথায় আছি, অর হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান, কিংবা এই অদ্ভুত দাড়িওয়ালা ব্যক্তিটি কে সেটা বুঝবার আগেই, লাইং অন দ্য বেড, যে কিনা বিছানায় ঘুমিয়ে আছে, শুয়ে আছে, অ্যান্ড গেজিং ইন্টেন্টলি অ্যাট হিম উইথ শাইনিং আইস, দেখতে পেলেন যে কিছু বুঝে উঠবার আগে দেখতে পেলেন যে ওই বিছানায় ওই ব্যক্তিটি, মানে যাকে আগের দিন বাঁচানো হয়েছে, যাকে সেবা করা হয়েছে, সেই ব্যক্তিটি কিন্তু চুপচাপ বিছানায় শুয়ে আছে এবং তার দিকে চকচকে চোখ নিয়ে তাকিয়ে আছে এক মনে, ঠিক আছে। যে ব্যক্তিটিকে আগের দিন বাঁচানো হয়েছে তিনিই বলছেন যে ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন, সেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন এ উইক ভয়েস, সেই দাড়িওয়ালা ব্যক্তিটি দুর্বল গলায় বললেন যে আমাকে ক্ষমা করুন। হোয়েন হি স দ্যাট দ্য জার ওয়াজ অ্যাওক, যখন তিনি দেখতে পেলেন যে জারের ঘুম ভেঙে গেছে, অ্যান্ড হি ওয়াজ লুকিং অ্যাট হিম, এবং তার দিকে তাকিয়ে আছে। আই ডু নট নো ইউ অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, সেড দ্য জার, জার তো অবাক হয়ে গেছে, জার ভাবছে যে কী ব্যাপার, আমাকে কেন আমার কাছ থেকে কেন ক্ষমা চাইছে, ঠিক আছে। সেই জন্য তিনি বললেন যথারীতি যেটা বলা উচিত, তিনি বলছেন যে আই ডু নট নো ইউ, আমি তো আপনাকে চিনি না, অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, এবং আপনাকে আমি ক্ষমা করবো কেন, ক্ষমা করারও তো কিছুই নেই। তখন ওই ব্যক্তিটি বলছেন যে ইউ ডু নট নো মি, আপনি আমাকে চেনেন না, বাট আই নো ইউ, কিন্তু আমি আপনাকে চিনি। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা লাইন, পরীক্ষায় পড়ে, ঠিক আছে, ভালো করে মার্ক করে রাখবে। আই এম দ্যাট এনিমি অফ ইয়োর্স, আমি আপনার সেই শত্রু, হু সোর টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, যে কিনা আপনার উপর প্রতিশোধ নিতে চায়। বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, কেননা আপনি আমার ভাইকে এক্সিকিউট করেছেন, মানে আমার ভাইকে আপনি নির্বাসিত করেছেন, মৃত্যুদণ্ড দিয়েছেন, অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, এবং তার সমস্ত সম্পত্তি আপনি বাজেয়াপ্ত করেছেন, সেই কারণে আমি আপনার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম। আই নিউ ইউ হ্যাড গান অ্যালোন টু সি দ্য হারমিট, আমি খুব ভালো করেই জানতাম যে আপনি একা একাই হারমিটের সঙ্গে দেখা করতে গেছেন। অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ, এবং আমি ঠিক করেছিলাম যে আমি আপনাকে মেরে ফেলবো, অন ইয়োর ওয়ে ব্যাক, আপনার ফিরে আসার রাস্তায়। বাট দ্য ডে ফাস্ট, কিন্তু দিনটা পেরিয়ে যাচ্ছিল, অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, এবং আপনি ফিরে আসছিলেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুস, সুতরাং আমি আমার অ্যাম্বুস বলতে এখানে আস্তানা, বা যেটাকে বলা হচ্ছে শেল্টার, হাইডিং শেল্টার, লুকোনোর জায়গা, সুতরাং আমি আমার লুকোনোর জায়গা থেকে বেরিয়ে আসি, টু ফাইন্ড ইউ, আপনাকে খুঁজে বার করার জন্য। অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড, এবং আমি আপনার যারা প্রহরী বা বডিগার্ড যারা আছে তাদের খপ্পরে পড়ি। অ্যান্ড দে রেকগনাইজড মি, এবং তারা আমাকে চিনতে পেরে যায়, অ্যান্ড উন্ডেড মি, এবং তারা আমাকে আহত করে দেয়। আই এসকেপড ফ্রম দেম, আমি তাদের কাছ থেকে পালিয়ে আসি কোনো ক্রমে। বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ, হয়তো রক্তপাত হয়ে আমার মৃত্যুই হতো। হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, যদি না আপনি আমার ক্ষতটাকে এত সুন্দরভাবে ড্রেসিং করতেন, বা আমাকে এত সুন্দরভাবে আপনি যদি সেবা করতেন, সেবা না করলে হয়তো আমাকে মারাই যেতে হতো। আই উইশ টু কিল ইউ, আমি আপনাকে মারতে এসেছিলাম। অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, আপনি কিনা আমার জীবন বাঁচিয়েছেন, জীবন রক্ষা করেছেন। নাও ইফ আই লিভ, এরপর আমি যদি বেঁচে থাকি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, এবং আপনি যদি চান, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লিভ, আমি চাই আমি আপনার সব থেকে বিশ্বস্ত একজন দাস হিসাবে, বা একজন কৃতদাস হিসাবে বেঁচে থাকতে চাই। অ্যান্ড উইল বিড মাই সন্স টু ডু দ্য সেম, এবং আমি আমার পুত্রদেরকেও বা আমার ছেলেদেরকেও একই কাজ করতে বলবো, মানে তারাও আপনার সেবায় নিয়োজিত হবে। ফরগিভ মি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। তাহলে বুঝতেই পারছো কী কারণে ক্ষমা চাইছে, এটা কিন্তু পরীক্ষায় লং কোশ্চেন আসে যে কেন সে ক্ষমা চাইছে, ঠিক আছে, বুঝতেই পারছো।
তো জার তো ভাবছে এটা কী করলাম, আমি কিছু না করেই তো অনেক কিছু করা হয়ে গেল আর কি, ঠিক আছে। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি। জার এখন খুব খুশি হলেন যে তার একজন শত্রু যে কিনা তাকে মারতে এসেছিল তাকে তিনি বাঁচিয়েছেন, এবং যে কারণে তার খুব আনন্দ হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর এ ফ্রেন্ড, এখন কিনা সেই শত্রুই এখন বন্ধু হয়ে গেছে, ঠিক আছে। দ্য এনিমি হ্যাজ বিকাম ফ্রেন্ড অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম, শুধুমাত্র জার তাকে ক্ষমাই করে দিলেন না, বাট সেড হি উড সেন্ড হিজ সার্ভেন্টস, তিনি বললেন যে তিনি তার চাকরদেরকে পাঠাবেন, অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম, তার নিজস্ব যে চিকিৎসক তাকেও তিনি পাঠাবেন, অ্যান্ড প্রমিসড টু রেস্টোর হিজ প্রপার্টি, এবং এটাও কথা দিলেন যে তিনি তার সম্পত্তিটাকেও রেস্টোর করে দেবেন, মানে তার সম্পত্তিটাকেও ফিরিয়ে দেবেন, রিটার্ন করে দেবেন। তা যাই হোক, এইভাবে জারের সঙ্গে ওই উন্ডেড ম্যানের একটা মানে এনমিটি থেকে একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গেল, ঠিক আছে। এটা একটা লং কোশ্চেনের পরীক্ষায় আসে, এটা একটু কী করে ভালো করে রেডি করে রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো যাই হোক, এরপর আমরা দেখি কী ঘটে। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যানের কাছ থেকে বিদায় নিয়ে দ্য জার ওয়েন্ট আউট ইন্টু দ্য পর্চ। পর্চ মানে হচ্ছে এখানে বেরান্দা বা বারান্দা, ঠিক আছে, বা টেরাস যেটাকে বলা হয়। তা উন্ডেড ম্যানের কাছ থেকে বিদায় নিয়ে জার ওই বারান্দার কাছে গেলেন, অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, এবং হারমিটকে খোঁজাখুঁজি করতে লাগলেন। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর টু বেগ অ্যান আনসার টু দ্য কোয়েশ্চেন্স হি হ্যাড পুট। বিদায় নেওয়ার আগে তিনি চান যে তার 3টে প্রশ্নের উত্তর যদি একবার পাওয়া যায়, মানে অ্যাকচুয়ালি যার তো এখানে এসেছেন তার 3টে প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই, তা 3টে প্রশ্নের উত্তর তিনি না নিয়ে যেতে চাইছেন না, ঠিক আছে। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, যথারীতি হারমিট বাইরেই ছিলেন। অন হিজ নিজ, হাঁটু গেড়ে বসেছিলেন। সোয়িং সিডস, বীজ বপন করছিলেন। ইন দ্য বেডস দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, গতকাল যেখানে তিনি জমি তৈরি করেছেন বা মাটি কুড়েছেন সেইখানে তিনি বীজ বপন করছিলেন। দ্য জার অ্যাপ্রোচড হিম, জার তার কাছে গেলেন, অ্যান্ড সেড, এবং এবার বললেন, ফর দ্য লাস্ট টাইম আই প্রে ইউ টু আনসার মাই কোয়েশ্চেন্স ওয়াইজ ম্যান, হে জ্ঞানী ব্যক্তি, শেষবারের জন্য আমি আপনাকে প্রে করছি, আমি আপনার কাছে অনুরোধ করছি যে আমার প্রশ্নের উত্তর একটু যদি দিয়ে দিতেন। তখন এবার হারমিট একটা অদ্ভুত একটা প্রশ্ন উত্তর দিচ্ছে যে ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, আপনার প্রশ্নের উত্তর আপনি ইতিমধ্যেই পেয়ে গেছেন। কি করে সম্ভব সেটা? সেড দ্য হারমিট কিন্তু এটাই বলছে, স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস, এখনও পর্যন্ত তার ওই রোগা পা নিয়ে বা খুব দুর্বল পা নিয়ে দাঁড়িয়ে আছেন। অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য, এখনও হাঁটু গেড়েই বসে আছেন আর কি, ঠিক আছে, কুকুরে বসে আছেন। অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জারের দিকে, উপরের দিকে তাকিয়ে আছেন। হু স্টুড বিফোর হিম, যে কিনা তার পাশেই দাঁড়িয়ে আছে। তখন জার তো অবাক হয়ে গেছে। জার বলছে, হাউ আনসার্ড, কী করে আমি উত্তর পেলাম? হোয়াট ডু ইউ মিন, আপনি কী বোঝাতে চাইছেন, কী বলতে চাইছেন? আস্ক দ্য জার বলল। তখন এই লাস্ট প্যারাটা কিন্তু এই গল্পের সব থেকে ইম্পর্টেন্ট প্যারা, এবং এই প্যারাতেই আমরা জানতে পারবো যে উই উইল কাম টু নো যে হাউ দ্য হারমিট হ্যাজ গিভেন দ্য আনসার্স অফ হিজ কোয়েশ্চেন্স। দেখো কীভাবে উত্তরটা দিচ্ছে। ডু ইউ নট সি, রিপ্লাইড দ্য হারমিট বললেন যে আপনি কি দেখতে পাচ্ছেন না, ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস ইয়েস্টারডে, গতকাল যদি আপনি আমার এই দুর্বলতার জন্য যদি আমার প্রতি করুণা না দেখাতেন, অ্যান্ড হ্যাড নট ডাগ দোজ বেডস ফর মি, যদি আমার জন্য এই মাটিগুলো না কুড়তেন, বাট হ্যাড গান ইয়োর ওয়ে, যদি আপনি আপনার নিজের রাস্তা ধরে চলে যেতেন, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, যথারীতি সেই ব্যক্তিটি আপনাকে আক্রমণ করতো, অ্যাটাক করতো। অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, তখন আপনি আমাকে সেবা না করার জন্য যে আক্রান্ত হতেন তার জন্য কিন্তু আপনি আফসোস করতেন। সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর ডিগিং দ্য বেডস, সুতরাং সবথেকে গুরুত্বপূর্ণ টাইম কোনটা ছিল? সবথেকে গুরুত্বপূর্ণ টাইম এটাই ছিল যখন আপনি আমার জন্য মাটি কুড়ছিলেন। তার মানে ইম্পর্ট্যান্ট টাইম, মানে ফার্স্ট কোয়েশ্চেনের আনসার কিন্তু পেয়ে গেলাম আমরা, যে ফার্স্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনটা কী ছিল, যে ইম্পর্ট্যান্ট টাইমটা কী ছিল, যে যখন ইউ আর ডিগিং দ্য বেডস। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, আমি ছিলাম সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, এটা আরেকটা প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। অ্যান্ড টু ডু মি গুড, এবং আমাকে আমার জন্য এত ভালো কাজ করা, ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, এটাই ছিল আপনার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। মানে 3টে প্রশ্নের উত্তরই কিন্তু একটা মানে ঘটনার মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়া হলো। আফটারওয়ার্ডস, এরপর, হোয়েন দ্যাট ম্যান র্যান টু আস, যখন সেই ব্যক্তিটি আমাদের কাছে দৌড়ে এলো, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডিং টু হিম,
সবথেকে গুরুত্বপূর্ণ টাইম এটাই ছিল যখন আপনি তাকে সেবা করছিলেন। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ডস, যদি আপনি তার সেবা শুশ্রূষা না করতেন, হি উড হ্যাভ ডায়েড, সে আগেই মারা যেত, উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, আপনার সঙ্গে শত্রুতাটা বন্ধুত্বে পরিণত হতো না, মানে তার আগেই কিন্তু তিনি মারা যেতেন। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, সুতরাং তিনিই ছিলেন সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম, এবং আপনি তার জন্য যে কাজটা করেছেন, ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ সেটাই ছিল। রিমেম্বার দেন, সুতরাং এটাই মনে রাখবেন সবসময়তেই, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট, সবথেকে গুরুত্বপূর্ণ সময় একটাই, নাও, যেটা এখন চলছে, এখন হোয়াট ইজ গোয়িং অন, এই মুহূর্তে সবথেকে ইম্পর্ট্যান্ট টাইম। ঠিক আছে, এই মুহূর্তটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সময়। গুরুত্বপূর্ণ সময় বলে কিছু হয় না, যে সময়টা চলছে সেই সময়টাই হচ্ছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সময়, বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন ইউ হ্যাভ এনি পাওয়ার, কেননা এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সময়, যে সময় তোমার হাতে কোনো ক্ষমতা আছে। তুমি ইচ্ছা করলে সময়টাকে চেঞ্জ করতে পারো, ইচ্ছা করলে তুমি সময়টাকে অন্যভাবে কাজে লাগাতে পারো। ঠিক আছে, হ্যাঁ, দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর, গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন তিনি, যার সঙ্গে তুমি রয়েছো এই মুহূর্তে। ফর নো ম্যান নোজ ওয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনি ওয়ান এলস, কেননা কেউই জানে না তার সঙ্গে কার কবে কি দেখা হবে, বা কার সঙ্গে কীভাবে ডিলিংস করতে হবে, বা কার সঙ্গে কীভাবে চলতে হবে, কেউই জানে না, মানে কালকের দিনটা কেউ জানে না। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার ইজ, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো এটাই, টু ডু হিম গুড, যার সঙ্গে তুমি আছো তার জন্য ভালো ভালো কাজ করো, বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইন টু দিস লাইফ, কেননা ভালো কাজ করবার জন্যই মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে, এটি স্বাভাবিক। সুতরাং বুঝতেই পারছো, এই গল্পটা থেকে একটা লেসন আমরা পেলাম যে সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা, গুরুত্বপূর্ণ সময় হচ্ছে নাও, বা হোয়াট ইজ গোয়িং অন, বুঝতে পারছো। তাহলে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা, দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, যে সময়টাতে আমি তোমাদেরকে পড়াচ্ছি, আই এম টিচিং অ্যান্ড ইউ আর লিসনিং টু মাই ক্লাস, তোমরা এখন আমার ক্লাসটাকে শুনছো, ভালো করে মন দিয়ে যদি শোনো, তাহলে এইটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ টাইম। এই মুহূর্তে আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে তোমরা, ইউ আর মাই স্টুডেন্টস, ইউ আর মাই মোস্ট ইম্পর্ট্যান্ট পারসনস, অ্যান্ড তোমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন আমি। ঠিক আছে, ফর এ স্টুডেন্ট এ টিচার ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পারসন। আর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি, এই যে এই মুহূর্তে আমরা যে স্টোরিটা পড়ছি, পড়ে শেষ করলাম, কি স্টোরি, থ্রি কোয়েশ্চেন্স আমরা শেষ করলাম, এবং এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি স্টোরি। আশা করি তোমাদের স্টোরিটা ভালোই লাগবে, এনজয় করেছো তোমরা স্টোরিটা। ভালো করে বাড়িতে ভালো করে আরেকবার পড়ো, এবং এখান থেকে কোয়েশ্চেন্স আমরা পরবর্তীকালে রেডি করব, এবং যা যা আরও কোয়ারিজ থাকবে সেগুলো আমরা পরে মিটিয়ে নেব। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্তই, পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ওকে, বাই, সবাই ভালো থেকো, গুড বাই।